নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের আপকামিং ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকের উপরে প্র্যাকটিস সেটের যে ক্লাসগুলো আসছে, আজকে তার 7 নম্বর সেট নিয়ে চলে এলাম। প্রত্যেকদিন বাছাই করা সেরা 30টি জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে সন্ধ্যে 7টায় আমাদের এই ক্লাস হচ্ছে। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা ওয়াচ করবে। এখান থেকে অবশ্যই বেশ ভালো ভালো প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নিই। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 1854 সালে ভারতে ব্রিটিশ সরকার প্রেরিত উডের ড্যাসপ্যাচ বা উডের প্রস্তাব সমূহ কোন বিভাগের সাথে সম্পর্কিত। এই যে প্রশ্নটা রয়েছে এখানে দেখো, তুমি একটা বিষয় অলরেডি জেনে গেলে। কি জানলে? যে উডের ড্যাসপ্যাচ কত সালে ভারতে আসে। 1 নম্বর প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেলে, 1854 সালে ভারতে আসে। এটি কিসের সাথে সম্পর্কিত ছিল সেটা তোমাকে জানতে চেয়েছে এই প্রশ্নে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ভারতের শিক্ষা বিষয়ক একটি প্রস্তাব সমূহ, যেটা হচ্ছে উডের ডেসপ্যাচ 1854 সালে ভারতে এসেছিল। এরপরে এই উডের ডেসপ্যাচ সম্পর্কে আমরা ডিটেলসে দেখবো এইখানে। দেখো, ভারতে ইংরেজি শিক্ষা বিস্তার এবং মহিলা শিক্ষার প্রসারের উদ্দেশ্যে এবং লক্ষ্যে উডের ডেসপ্যাচ বা উডের প্রস্তাব কমিশন তৈরি করা হয়েছিল, যেটি 1854 সালে ভারতে আসে, মানে তৈরি হয়। এটি স্যার চার্লস উডের নেতৃত্বাধীনে সভাপতিত্বে তৈরি হয়। দ্যাটস ওয়াই এটা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই ব্যবস্থার অধীনে অনুমোদিত বেসরকারি স্কুলগুলোকে কিছু সহায়তা অনুদানের সুপারিশ করা হয়েছিল, যার মধ্যে ইংরেজি শিক্ষা প্রসার মেন লক্ষ্য ছিল। ব্রিটিশ সরকারের বিভিন্ন কমিটি যদি আমরা দেখি, তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের রাজনৈতিক ইস্যু বা বিষয়গুলো দেখভালের জন্য সাইমন কমিশন এসেছিল জন সাইমনের নেতৃত্বে। ভারতের রেলপথের উন্নয়নের জন্য উইলিয়াম অ্যাকওয়ার্থের সভাপতিত্বে ভারতীয় রেলওয়ে অনুসন্ধান কমিটি গঠিত হয়। এছাড়াও ভারতের শিল্প বৃদ্ধির জন্য হুইটলির সভাপতিত্বে হুইটলি কমিশন গঠিত হয়, ইত্যাদি গুরুত্বপূর্ণ ব্রিটিশ সরকারের বিভিন্ন কমিটিগুলো আমরা দেখলাম। তো তোমাদের পরীক্ষাতে মোস্টলি রিপিট হয় যেটা, সেটা হচ্ছে এই 1854 সালের উডের ডেসপ্যাচ। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা ডিল করি। নিম্নলিখিত কোন তারিখে রানী ভিক্টোরিয়া তার ঘোষণাপত্র ঘোষণা করে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে 1858 সাল। অনেকেই বলছো বা পারবে আমি জানি, বাট তোমাকে ডেট চেয়েছে এক্সাক্ট। নভেম্বর মাসের 1 তারিখে 1858 সালে মহারানী ভিক্টোরিয়া তার ঘোষণাপত্র দিয়েছিলেন। অপশন বি হলো সঠিক উত্তর। এরপরে মহারানী ভিক্টোরিয়ার যে ঘোষণাপত্র সম্পর্ক সেটা আমরা ডিটেলস একটু দেখবো। দেখো, 1858 সালের 1 নভেম্বর রানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রে ঘোষণা করে যে এরপর থেকে, মানে কখন থেকে, 1858 সালের পর থেকে ভারতে একজন ব্রিটিশ শাসনকর্তার দ্বারা এবং তার নামে একজন রাষ্ট্রের সচিবের মাধ্যমে শাসিত হবে। অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে সেখানে, তাদের ক্ষমতা ক্ষুণ্ণ হয়, সরাসরি ক্ষমতা রানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। 1858 সালের আইনটি ভারতের উন্নততর সরকারের হেতু তৈরি হওয়া আইন হিসাবে পরিচিত ছিল এবং এই আইনটি 1858 সালের 2 আগস্ট রাজকীয় সম্মতি দেওয়া হয়, কিন্তু চালু হয় হচ্ছে 1858 সালের 1 নভেম্বর। নেক্সট কোশ্চেন, সরোজিনী নাইডু কংগ্রেসের কোন অধিবেশনের সভাপতি ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের জাতীয় কংগ্রেস থেকে দেখবে বারবার কিন্তু প্রশ্ন অবশ্যই এসে থাকে। তো প্রত্যেকে ভিভিআই করবে। সঠিক উত্তরটি হবে তোমাদের 4টে অপশনসের মধ্যে কানপুর অধিবেশন 1925 সালে সরোজিনী নাইডু সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেসের। অপশন সি হলো আমার সঠিক উত্তর। সরোজিনী নাইডু সম্পর্কে আমরা ডিটেলসে অবশ্যই দেখবো। তিনি ছিলেন একজন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তিনি 1925 সালে কানপুর সেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তাকে তার লেখার জন্য, অবদানের জন্য তাকে বলা হয় নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া এবং ভারতের কোকিল নামেও পরিচিত ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য যে সমস্ত রচনা রয়েছে সেইগুলো আমরা অবশ্যই একবার দেখে নেব এখানে। দ্য গোল্ডেন থ্রেশোল্ড, দ্য বার্ড অফ টাইম, মোহাম্মদ জিন্না, অ্যান অ্যাম্বাসেডর অফ ইউনিটি, তারপর হচ্ছে প্যালাঙ্কুইন বিয়ার্স, দ্য ভিলেজ সং, ইন দি বাজার্স অফ হায়দ্রাবাদ। তো এইগুলো হচ্ছে উল্লেখযোগ্য রচনাকার সরোজিনী নাইডুর। এছাড়াও আমরা যদি লক্ষ্য করে দেখি আমাদের অপশনসে ছিল কি কি, আমরা একটু দেখবো এখানটা। দেখো, আমাদের অপশনসে ছিল এখানে কলকাতা সেশন, কানপুর সেশন, করাচি সেশন। ওকে, এইগুলো আমরা একটু ডিল করার চেষ্টা করব। 1922 সালে এই যে গয়া সেশন দেখতে পাচ্ছ জাতীয় কংগ্রেসের, এইখানে কে ছিল বলতো? সিআর দাস, চিত্তরঞ্জন দাস। সিআর দাস ছিলেন সভাপতি। এটাও প্রত্যেকে লিখে নিতে পারো, আমি একটু ডিসকাস করে দিই এখানটা পয়েন্টগুলো। আচ্ছা, এরপরে আমরা দেখবো কি 1928 সালে কলকাতা সেশন, মতিলাল নেহেরু। ঠিক আছে, মতিলাল নেহেরু, এটাও প্রত্যেকে মনে রেখো। আচ্ছা, করাচি সেশন 1931 সালে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি। তাহলে আমরা অপশনস গুলো দেখলাম, উত্তরের যে সমস্ত পার্সপেক্টিভ গুলো রয়েছে সেইগুলো ডিল করলাম।
তো আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগবে এবং প্রত্যেকে কাছে একটাই রিকোয়েস্ট, আমার ক্লাসটা অবশ্যই শেষ অবধি দেখবে এবং লাইক করবে। চলো এখানে ছোট্ট একটা মাঝখানে তোমাদের আপডেট দিয়ে দিই, যে সমস্ত পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ, সেটা হতে পারে এসআই বা কনস্টেবল, আবার কলকাতা পুলিশও হতে পারে, তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে 3টে দুর্দান্ত বই। হ্যাঁ একদমই, কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য 2-in-1 সাজেশন বুক, যেটি ওয়ান লাইনার এমসিকিউ ফরম্যাট। এই যে বইটি দেখতে পাচ্ছ এটা, এই বইটিতে বিগত বছরের প্রশ্ন সহযোগে এবং তোমাদের প্র্যাকটিস সেট কারেন্ট অ্যাফেয়ার্স সহযোগে ওয়ান লাইনার এমসিকিউ ফরম্যাটে কুইকলি রিভিশন বা সাজেশন আকার যদি বই খুঁজছো, এই মুহূর্তে সব থেকে সেরা কন্টেন্ট রয়েছে এই বইটির মাধ্যমে। এছাড়াও ডব্লিউবিপি কনস্টেবলের লেটেস্ট সিলেবাস অনুযায়ী তোমাদের যে এক্সাম প্যাটার্ন 85 মার্কের কোশ্চেন হবে, সেই অনুযায়ী মক টেস্টের যদি সঠিক তোমাকে কোথাও মক খুঁজতে হয়, তাহলে আমি বলবো ডব্লিউপি কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটার ইজ দ্য বেস্ট ফর ইউ। এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট রয়েছে। তো এই 3টে বই আমাজন ফ্লিপকার্টে আর এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে, প্রত্যেকে সংগ্রহ করে নাও, দেরি করো না, তোমাদের পরীক্ষা সামনে আসতে চলছে। এরপর তুমি ঠিক করবে যে তুমি এইবারে চাকরি করবে না আরো 2 বছর ওয়েট করবে, ঠিক আছে? আমার বলা কর্তব্য তোমাকে বলে দিলাম এখানে। এবং বইগুলো ডেফিনেটলি তোমরা অবশ্যই সাকসেস পাবে এখান থেকে, এবং অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে, ঠিক আছে? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। মর্লেমেন্টো সংস্কারের ভারতীয় পরিষদ আইনটি কখন জারি হয়? আলটিমেটলি তোমাকে জানতে চাইছি মর্লেমেন্টো সংস্কার কত সালে ভারতে আসে। সঠিক উত্তর হবে অপশন ডি, 1909 সালে, ঠিক আছে? চলো এরপর ডিটেলস আমরা দেখে নিই একটু। এখানে দেখো, মর্লেমেন্টো সংস্কার ভারতের সাম্প্রদায়িক নির্বাচনের সূচনা করেছিল। এগুলি 1909 সালে প্রবর্তিত হয়েছিল। কার নেতৃত্বে হয়? জন মরলে এবং লর্ড মিন্টো কর্তৃক এটা প্রণীত হয়। বিধান পরিষদের সদস্য সংখ্যা এখানে বাড়ানো নেওয়া হয়েছিল, 60 করা হয়েছিল। গভর্নর জেনারেলের মন্ত্রিসভায় একজন ভারতীয় সদস্য থাকবেন, এটা রেকমেন্ড করা হয়েছিল। এসপি সিনহা প্রথম সদস্য ছিলেন এখানে। সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের সূচনা করে এই মর্লেমেন্টো শাসন সংস্কার আইন। রাওলাট অ্যাক্ট কবে আসে? এটাও পরীক্ষাতে আসে, দ্যাটস ওয়াই তোমাদের এখানে আমি দিয়ে দিয়েছি 1919 সালে। 1919 সালে আরেকটা হয় মরলে যে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম, মন্টেগু চেমসফোর্ড সংস্কার, এটাও কিন্তু আসে 1919 সালে। তো এই যে পয়েন্টগুলো তোমাদের দিচ্ছি, ডেফিনেটলি এই পয়েন্টগুলো পারলে একবার নোট ডাউন করে না তুমি, কারণ পরীক্ষার আগে কুইকলি রিভিশন এবং তোমাকে সমস্ত বিষয় এক জায়গায় কম্পাইল থাকলে অবশ্যই তোমার যদি ভালো হবে পরীক্ষার আগে। চলো নেক্সট পরবর্তী প্রশ্নটা আমরা দেখবো, ভারত সভা কে প্রতিষ্ঠা করে? এটা তোমরা অনেক সময় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামেও পাবে। ওকে, সঠিক উত্তর হবে 4টে অপশনসের মধ্যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বাট আর একটা নামও থাকে, অনেক সময় জিজ্ঞেস করে, আনন্দমোহন বসুও কিন্তু এনার সাথে ছিলেন, সুরেন্দ্রনাথ ব্যানার্জির সাথে। ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। কত সালে প্রতিষ্ঠিত হয়? ডেফিনেটলি এটাও আসতে পারে, 1876 সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। সঙ্গে ছিলেন আনন্দমোহন বসু, এটাও প্রত্যেকে লিখে নাও। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্বীপ অঞ্চল সহ ভারতের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য কত? অর্থাৎ যে পেনিনসুলার অঞ্চলটা রয়েছে, প্লেটু রিজন, সেইটাকে ধরে ভারতের যে কোস্টাল লাইন, তার লেন্থ কত, এটা জানতে চাইছে। সঠিক উত্তরটা তোমাদের হবে অপশন বি, 7516.6 কিলোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। এইখান থেকে আরো অনেক ধরনের প্রশ্ন হয়, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে, আমি দিয়ে দিয়েছি। ভারতের উপকূল রেখার সবচেয়ে বড় অংশ, মানে সব থেকে লেন্থ বেশি কোন রাজ্যে? অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসে, গুজরাটে। দ্বিতীয় সর্বোচ্চ বা দীর্ঘতম যে লেন্থ রয়েছে কোস্টাল লাইন, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আমরা দেখে নেব, ডিটেলস রয়েছে আমাদের। ভারতের উপকূল রেখা কটি রাজ্যে রয়েছে? মোট 9টি রাজ্যে উপকূল রেখা রয়েছে। কি কি রাজ্যগুলো? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কি কি স্যার? পুদুচেরি, লক্ষদ্বীপ, দমনদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে এই পয়েন্টটাও তোমার জন্য ইম্পর্টেন্ট। কিটা স্যার? এখান থেকে জিজ্ঞেস করতে পারে তোমাকে মোট কয়টি রাজ্যের উপর দিয়ে, মানে উপকূল অঞ্চলে অবস্থিত কটি রাজ্য? 9টি রাজ্য, এটা ডিরেক্টলি কোশ্চেন আসে। কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? গুজরাট রাজ্যে, ডিরেক্টলি কোশ্চেন আসে। এছাড়াও লেন্থ জিজ্ঞেস করতে পারে, সব থেকে দীর্ঘতম গুজরাট বললাম 1214 কিলোমিটার, অন্ধ্রপ্রদেশ 973, তামিলনাড়ু 906। এই 3টে র্যাঙ্কটা অবশ্যই জেনে রাখো। চলো নেক্সট কোশ্চেন, বলো উত্তর কি হবে। ভারতের জলবায়ু সাধারণত কোন প্রকৃতির হয় বা কোন কিসের দ্বারা প্রভাবিত হয়? এই টাইপের কোশ্চেনটা ঘুরিয়ে ফিরে আসে। ওকে, বেসিক্যালি ভারতের জলবায়ু মানে মৌসুমী বায়ুটা আসবে। অপশন ডি হবে সঠিক উত্তর, মৌসুমী প্রকৃতির হয়, ঠিক আছে? অপশন ডি ইজ দি রাইট অ্যান্সার। জলবায়ু থেকে অনেকগুলো প্রশ্ন আসে, কিরকম স্যার? ভারতের জলবায়ুর প্রকৃতি কিরকম? ক্রান্তীয়, মৌসুমী তো বললাম তোমাদের। মোট কয়টি জলবায়ু অঞ্চল রয়েছে, ক্লাইমেটিক জোন বা রিজন রয়েছে ইন্ডিয়াতে? এটা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। ব্রডলি যদি আমরা ক্যাটাগরাইজ করি, তাহলে 5টি জলবায়ু অঞ্চল রয়েছে ভারতে। ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? মেঘালয়ের চেরাপুঞ্জি অঞ্চলে হয়, এটাও প্রত্যেকে জানো। আচ্ছা, আর একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি এখানে দিয়েছি, সাউথ ইন্ডিয়াতেও কি স্নোফল হয়? ডেফিনেটলি কোয়েশ্চেনটা তোমাদের মাথায় অনেক কোনো আসবে না, বাট আমি দিয়েছি এখানে, দেখো ফ্যাক্টটা। অন্ধ্রপ্রদেশের লাম্বাসিঙ্গিতে একটা মনোমুগ্ধকর হিল স্টেশন রয়েছে,
লীলাভূমিতে, যেটা হচ্ছে দক্ষিণাঞ্চলের একমাত্র জায়গা যেখানে তুষারপাত বা স্নোফল হয় মাঝে মাঝে শীতকালে ডেফিনেটলি। কেরালার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে বৃষ্টিপাত কোথায় হয়? কোথায়? কেরালাতে। এটাও ভারতের প্রথম রাজ্য, অর্থাৎ ভারতে কোন রাজ্যে প্রথম বৃষ্টিপাত হয়? কেরলে হয়। কিসের কারণে হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে। আর স্নোফল বা তুষারপাত তোমরা জানো যে ভারতের লাদাখ, জম্মু কাশ্মীর এবং দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলগুলোতে বেশ ভালো হয়, এবং সিকিম তো রয়েছে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গে কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? দীঘা, কালিম্পং, বক্রেশ্বর, সুন্দরবন। তো সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের উষ্ণ প্রস্রবণ বলছে হট স্প্রিং। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, বক্রেশ্বর। এখান থেকে আরেকটা পয়েন্ট আমার মাথায় চলে আসছে এই মুহূর্তে, যে হিমাচল প্রদেশের তাতাপানিও কিন্তু উষ্ণ প্রস্রবণের একটা বিখ্যাত উদাহরণ। এটাও অনেক সময় পরীক্ষায় দেয়। এটা পরীক্ষা এভাবে দেয় যে তাতাপানি উষ্ণ প্রস্রবণ কোন রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। এইভাবে কিন্তু কোশ্চেনটা দেয়। তো আমরা দেখে নেব এখানে বক্রেশ্বর কোথায় অবস্থিত? বীরভূম জেলায় অবস্থিত। কোন নদীতে অবস্থিত? মানে ময়ূরাক্ষী নদী একটি উপনদী, বক্রেশ্বর নদী, সেখানে হট স্প্রিং রয়েছে। এর যে ওয়াটার টেম্পারেচার সেটা নিয়ারলি 35 ডিগ্রি সেলসিয়াস টু 66.5 ডিগ্রি সেলসিয়াস থাকে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? চারটে অপশনস রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে তোমরা প্রত্যেকে আমাকে কমেন্টে জানাও, আমি যেন এটা কমেন্টে অ্যান্সারটা দেখতে পাই। বলো। সঠিক উত্তর হবে অপশন সি, NH44, ন্যাশনাল হাইওয়ে 44। অপশন সি ইজ দি রাইট অ্যান্সার। দেখো এটি হচ্ছে উত্তরে একদম শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, যার লেন্থটা হচ্ছে 3745 কিলোমিটার। টোটাল 11টি রাজ্যকে টাচ করেছে, মানে 11টি স্টেটকে টাচ করে এসছে, প্রায় 30টি গুরুত্বপূর্ণ সিটির উপর দিয়ে এই ন্যাশনাল হাইওয়েটা এসছে। অর্থাৎ নর্থ টু সাউথ যদি দেখি, ন্যাশনাল হাইওয়ে 44 ইজ দ্য মানে লংগেস্ট NH ইন ইন্ডিয়া, এবং তার লেন্থটাও এখানে দেওয়া আছে 3745 কিমি। 11টি রাজ্য এবং 30টি গুরুত্বপূর্ণ শহরকে টাচ করে বা শহরের উপর দিয়ে এসছে হচ্ছে এটা। এইখান থেকে আরেকটা প্রশ্ন এরাইজ করে দাও তুমি, যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? মানে ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে কোন জাতীয় সড়কটি গেছে যে সব থেকে দীর্ঘতম, এটা তোমাকে কোয়েশ্চেন করতে পারে। তো প্রত্যেকে লিখে নাও, আমি বলে দিচ্ছি। জাতীয় সড়ক 34, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম জাতীয় সড়ক। ওকে, এটুকু জানলেই হবে। চলো আচ্ছা, এটা দেখে নাও, ডালকোলা থেকে এটা হচ্ছে কৃষ্ণনগর বারাসাত হয়ে কলকাতা পর্যন্ত বিস্তৃত, যার লেন্থ হচ্ছে নিয়ারলি 445 কিমি। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। রাঢ় অঞ্চলের মাটির রং কেমন হয়? কালো, হলুদ, লাল, সবুজ। এই যে কালো মৃত্তিকা বলেছে, দেখে কি মনে পড়েছে বলো? ব্ল্যাক সয়েল। আর একটা কি নাম হয় এখানে? ব্ল্যাক সয়েলের আর একটা নাম হয় রেগুর মৃত্তিকা। কার্পাস চাষের উপযোগী। কোথায় পাওয়া যায় রেগুর মৃত্তিকা? যদি আমরা প্লেটু রিজন দেখি, সার্দার্ন পার্ট, কর্ণাটক, এই সমস্ত জায়গাগুলোতে আমরা ব্ল্যাক সয়েল পাই, মহারাষ্ট্র পেয়ে থাকি। কার্পাস চাষের জন্য বিখ্যাত রেগুর মৃত্তিকা। তো এটা আমাদের হবে না উত্তর। রাঢ় অঞ্চল বলেছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ডেফিনেটলি তোমাকে মনে রাখতে হবে। এবং বেশ কিছু জেলা রয়েছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলায় দেখা যায়। এখানকার মাটি হচ্ছে ল্যাটেরাইট মাটি, যার রং হচ্ছে রেড, লাল রঙের হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে রয়েছে, প্রত্যেকে দেখে নাও। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে ল্যাটেরাইট প্রকৃতির মাটি পাওয়া যায়। রাঢ় অঞ্চলে মাটির রং লাল। এই অঞ্চলটি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে গঠিত। এখানকার আন্ডুলেশন যে উচ্চতা বলা হচ্ছে হাইট, সেটা 75 to 150 মিটার। ওকে, চলো নেক্সট পরবর্তী। সম্প্রতি বিশ্বের বৃহত্তম প্রবাল উপনিবেশ কোথায় আবিষ্কৃত হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে সম্প্রতি বিশ্বের যে প্রবাল উপনিবেশ যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে সলোমন আইল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কোথায় অবস্থিত জাস্ট এটুকু জানো, দক্ষিণ পূর্বে ভানুয়াতু এবং পশ্চিমে পাপুয়া নিউগিনি সীমান্তে অবস্থিত, প্রশান্ত মহাসাগরে এটা আবিষ্কৃত হয়েছে। টোটাল 1000 দ্বীপ রয়েছে এখানে। নেক্সট, কোন মন্ত্রণালয় সম্প্রতি এআই সক্ষম মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সক্ষম তারাং সিস্টেম চালু করছে? ডেফিনেটলি তোমাদের ডিফেন্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই ইম্পর্টেন্ট হবে পুলিশ পরীক্ষার জন্য। সঠিক উত্তর হবে ডিফেন্স মিনিস্ট্রি, প্রতিরক্ষা মন্ত্রণালয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন দল 2024 সালের ইরানি কাপ শিরোপা জিতেছে? রাইট অ্যান্সার উইল বি অপশন বি, মুম্বাই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন দল 2024 সালে মহিলা টি20 বিশ্বকাপ জিতেছে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশ কয়েকটি প্রশ্ন আমরা এখন দেখে নিচ্ছি। সঠিক উত্তর হবে নিউজিল্যান্ড, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং রানার আপ হয়েছে সাউথ আফ্রিকা, হোস্ট কান্ট্রি হচ্ছে ইউএই। তো আয়োজক দেশ ছিল ইউএই, বিজেতা নিউজিল্যান্ড এবং পরাজিত বা রানার্স আপ হয়েছে দক্ষিণ আফ্রিকা। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভারতের প্রজাপতি বৈচিত্র্যে বাটারফ্লাই বৈচিত্র্যের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র? ডেফিনেটলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। সব থেকে বেশি রয়েছে এটা হচ্ছে নামধাপাতে, তাই তো, অরুণাচল প্রদেশের নামদাফা জাতীয় উদ্যানে। আর
দ্বিতীয় বৃহত্তম হচ্ছে জিম করবেট, আসামের এক শৃঙ্গ গন্ডার জন্য বিখ্যাত জিম করবেট ন্যাশনাল পার্কে প্রজাপতি বৈচিত্র্যের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র হয়ে গেছে। চলো নেক্সট, দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল উপন্যাসটি কার রচনা? দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল উপন্যাসটি কার রচনা? সঠিক উত্তর হবে অপশন ডি, শশী থারুর ইজ দ্য রাইট অ্যান্সার। শশী থারুরের বিখ্যাত বইগুলো আমরা দেখব, হোয়াই আই এম আ হিন্দু, দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল, দ্য হিন্দু ওয়ে অ্যান্ড ইন্ট্রোডাকশন, দ্য নিউ ওয়ার্ল্ড ডিসকভারি ডিসঅর্ডার অ্যান্ড দ্য ইন্ডিয়ান ইম্পারেটিভ, এগুলো হচ্ছে শশী থারুরের বিখ্যাত বই। নেক্সট কোয়েশ্চেন, অশনি সংকেত বইটির রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু নাকি শীর্ষেন্দু মুখোপাধ্যায়? চারটে অপশনসের মধ্যে রাইট অ্যান্সার উইল বি অপশন এ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অশনি সংকেত। এছাড়াও আরেকটি ফেমাস বই রয়েছে আরণ্যক, এটা অনেক সময় পরীক্ষাতে দিয়েছে। আরণ্যক, আদর্শ, পথের পাঁচালী, ইছামতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ছিল তারাদাস বন্দ্যোপাধ্যায়। চলো নেক্সট প্রশ্ন, মেধা পাটেকরের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? মেধা পাটেকর কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তরটা হয়ে যাবে চারটে অপশনসের মধ্যে, অনেকবার পরীক্ষাতে ওয়েস্ট বেঙ্গলে প্রশ্ন এসেছে, নর্মদা বাঁচাও আন্দোলন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, উচ্চতা পরিমাপের জন্য নিম্নের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? অল্টিমিটার, অডিওমিটার, ক্যালোরিমিটার, ডাইনামোমিটার। রাইট অ্যান্সারটা হবে তোমাদের কোনটা বলো? অপশন এ, অল্টিমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে এক্সপ্লেনেশনের সাহায্যে আমরা দেখে নেব, দেখো এখানে অডিওমিটার শব্দের তীব্রতা মাপার জন্য, ক্যালোরিমিটার তাপমাত্রা পরিমাপক যন্ত্র, ডাইনামোমিটার বৈদ্যুতিক ক্ষমতা পরিমাপ করে, ব্যারোমিটার বায়ুর চাপ, রেন গজ বৃষ্টি পরিমাপ, স্পিগমোম্যানোমিটার রক্তচাপ মাপতে ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন, আপদকালীন হরমোনের নাম কোনটি? থাইরক্সিন, ইনসুলিন, গ্লুকাগন নাকি অ্যাড্রিনালিন? এটা একসাথে হবে। ওকে, সঠিক উত্তর হবে আপদকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে। অপশন ডি ইজ দি রাইট অ্যান্সার। দেখো ইনসুলিন রক্তে শর্করার মাত্রা বাড়ায় আর গ্লুকাগন রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। ইনসুলিন রক্তে শর্করার মাত্রা কমায়, সরি ভুল বললাম না, ইনসুলিন হচ্ছে রক্তে শর্করার মাত্রা কমায় আর গ্লুকাগন রক্তে শর্করার মাত্রা বাড়ায়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, গুরু ঘাসিদাস টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া। রাইট অ্যান্সার উইল বি অপশন এ, ছত্তিশগড় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও বিখ্যাত টাইগার রিজার্ভ যেরকম বাল্মীকি বিহারে, ভিতরকণিকা উড়িষ্যা, কানহা মধ্যপ্রদেশে রয়েছে। নেক্সট, কোন ভারতীয় প্রধানমন্ত্রী কার্যকালে ভারতবর্ষের লুক ইস্ট পলিসি অর্থাৎ পূর্বে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট, চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন পিভি নরসিমহা রাও। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পিভি নরসিমহা রাও এর সময় লুক ইস্ট পলিসি প্রণয়ন করা হয়েছিল। পিভি নরসিমহা রাও ভারতে 1991 সাল থেকে 1996 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন এবং সেই সময় এলপিজি বা লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন এটাও কিন্তু ইকোনমির ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হয়েছিল। নেক্সট, কোন ব্যাংক অক্ষম ব্যক্তিদের জন্য টকিং এটিএম ভারতে প্রথম চালু করেছিল? তো খুব ভালো প্রশ্ন, এটা পিএসসির একটা পরীক্ষা বলতে ফুড এসআই বা মিসেলেনিয়াস এরকম পরীক্ষাটা এসেছে, ঠিক আছে। চলো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমাদের? কথা বলা এটিএম চালু করেছিল ফার্স্ট ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এটা 2012 সালে চালু হয়। নেক্সট, ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপি কোন ভাষায় লেখা? সঠিক উত্তর হবে অপশন ডি, হিন্দি এবং ইংরেজি দুটোতেই। দেখো ভারতের মূল সংবিধানটি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা নিজের হাতে লিখেছিলেন। 448টি ধারা, 12টি তফসিল, 25টি ভাগ সহ ভারতের সংবিধান হলো বিশ্বের যে কোনো সার্বভৌম দেশের দীর্ঘতম লিখিত সংবিধান। 1949 সালে 26 নভেম্বর এর খসড়া প্রণয়ন হয়। 1950 সালে 26 জানুয়ারি এটিকে কার্যকর করা হয় এবং গ্রহণ হয়েছিল 1949 সালে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি ইজ দি রাইট অ্যান্সার। দেখো অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বেশ কিছু পয়েন্ট। ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন কে কে ভেনুগোপাল। তিনি ভারতের 15তম অ্যাটর্নি জেনারেল। তিনি 1 জুলাই 2017 থেকে এই দায়িত্ব পালন করছেন। অ্যাটর্নি জেনারেল ভারতের সর্বোচ্চ আইনি কর্মক্ষমতা। 76 নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বর্ণনা করা আছে। আচ্ছা, এইখানটা একটু মিস্টেক হয়েছে, প্রত্যেকে ঠিক করে নেবে। কে কে ভেনুগোপাল হবে না, ইনি 15তম ডেফিনেটলি, বাট বর্তমানে 16তম অ্যাটর্নি জেনারেল রয়েছেন কে? আর ভেঙ্কটরামানি। 16তম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আর ভেঙ্কটরামানি। ওকে, এটা ঠিক করে নেবে প্রত্যেকে। চলো নেক্সট প্রশ্ন, শরৎ কমল কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে টেবিল টেনিস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। টেবিল টেনিসের আরেক নাম হচ্ছে পিং পং। টেবিল টেনিসের সাথে যুক্ত কাপ হলো এশিয়ান কাপ,
জয়ালক্ষ্মী কাপ, পিথাপুরম কাপ, রামানুজন কাপ। টেবিল টেনিস খেলায় প্রতিটি দলে 3 জন খেলোয়াড় থাকে। নেক্সট, নিচের কোনটি সঠিক মিল নয়? তো রাইট অ্যান্সার অপশন এ হয়ে যাবে, কারণ এখানে টমেটোতে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড বলেছে, টমেটোতে অ্যাকচুয়ালি অক্সালিক অ্যাসিড থাকে, তাই না? তো টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে, ফর্মিক অ্যাসিড থাকে কোথায়? পিঁপড়ার হুলে থাকে। আর ভিনিগারে অ্যাসিডিক অ্যাসিড থাকে, এটাও পরীক্ষাতে আসে। বাকি লেবুতে সাইট্রিক অ্যাসিড, কমলা লেবুতে ডেফিনেটলি ঠিক। টার্টারিক অ্যাসিড আঙ্গুরে রয়েছে, তেঁতুলে হয়। আর ব্র্যানসিড মাখনে থাকে বিউটারিক অ্যাসিড। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য নিম্নের কোন প্রকল্পটি চালু হয়? নমামি গঙ্গে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, নমামি গঙ্গে প্রকল্প এটা হচ্ছে গঙ্গা দূষণমুক্ত রাখার জন্য 2014 সালে চালু হয়। আর মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট 2014 সালে। স্বচ্ছ ভারত মিশন দেশকে পরিষ্কার রাখার জন্য 2014 সালে। নেক্সট কোয়েশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? সঠিক উত্তর হবে পরাশর সংহিতা, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 সালে বিধবা বিবাহ আইন পাস করেন। বিধবা বিবাহ আইন লর্ড ডালহৌসির আমলে প্রবর্তিত হয়। লর্ড ক্যানিং এর স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। তাহলে কার সময়? লর্ড ডালহৌসির আমলে প্রবর্তিত হয়, ক্যানিং এর স্বাক্ষরের পরে আইনে পরিণত হয়। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তো সঠিক উত্তর হবে অপশন সি, ফুটবলের সাথে যুক্ত। ফুটবলের সাথে যুক্ত অন্যান্য কাপ ব্রিটিশ ওপেন, রবার্টস কাপ, সন্তোষ ট্রফি, সুব্রত কাপ, বিসি রায় ট্রফি, কলম্বো কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি, মারডেকা কাপ। তোমাদের অনেকবার এগুলো আমি করিয়েছি। তো আশা করছি প্রত্যেকের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবে এবং আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।